আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। কোন আছে? শুভ সন্ধ্যা। আমি তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়, একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন, এই যে এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ওয়াও, হোয়াট এ ফিল্ম! দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি, স্ক্রিপ্ট রাইটার আদনান সামনে বসা, আমাদের ডিওপি তাহসিন, এবং এই যে আমার টিমও এখানে বসা, এই যে কস্টিউম, এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারেক। তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে। এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে, আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি, রাফি ঠিক আছে তো আমার, কার কথা বলবো তাণ্ডবে? আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লাবলু ভাই বসে আছে, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাইকে। তো আর সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যে এটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে, খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই যে বললো 100 কোটি 100 কোটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন 100 কোটি 100 কোটিই হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে। এবং খুব মানে চলার জন্য চলা না, অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে।
সেটা আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবীময়। আমি তো দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড়, তখন আমার মনে হয় যে ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা, এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি 2টা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম। আমার যে লাস্ট সিনেমা গেল, তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাল্লাহ। রাফির সাথে যখন আমি কাজ করতে যাই, এই তো সেকেন্ড সিনেমা, আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি, এর বাইরে আর কিছুই শুনি না। আর কি গল্প রাফি, দিস এন্ড দিস, তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি, ডায়লগ কি, ও যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়, এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে, সেটা থেকে মুগ্ধ করেছে। যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে এবং প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে, এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে। থ্যাংক ইউ রাফি, এত চমৎকার একটা সিনেমাতে আমাকে কাস্ট করার জন্য। এই প্রোডাকশন হাউসকেও ধন্যবাদ। ভাই, আমাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন, এটা কিন্তু ভাই সত্যি কথা বলছে। একটা ডিরেক্টরকে, এত বড় একজন মেগা স্টার, এত বড় একজন স্টার যার নামে মানুষ সিনেমা হলে চলে যায়, তিনি একটা ডিরেক্টরকে বিশ্বাস করেছেন, সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্পের ওয়ান লাইন শুনে, এবং উনি আমাকে যখন বলছেন রাফি আমি তোকে বিশ্বাস করি, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব রাখি। তো ধন্যবাদ ভাইয়া। মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার, শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না, তার মনটা কত বড় হইতে হয়, আপনি এটা প্রমাণ করে দিয়েছেন। এবং আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন, বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যারা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে। থ্যাংক ইউ রাফি। এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক আরো ভালো ভালো কাজ করব, এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্বজয়ী করব। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই আমার কাছে মনে হয় যারাই আসলে সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান, তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করতে। এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব আমি এমন একটাই ছবি করতে চাই, যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি, কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিকভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে। তো আমার কাছে তো অবশ্যই এটা একটা স্বপ্নের মতো, এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি, আলফাই, চরকি, এসবিএফ মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি, এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি। সাবিলা তো লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে সবাইকে। আসলে সাবিলার আমার কাছে, আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন, সিনেমা করো। তো আর আমার কাছে না এই বিষয়টা
কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা। আমরা হচ্ছে অভিনেত্রী। এটা এটা যে অঙ্গনেই হোক, আমরা টেলিভিশনও করব, আমরা সিনেমাও করব, আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। সো আমার কাছে মনে হয় না বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ। ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়, সে যেই অঙ্গনেই কাজ করুক। আর সাবিলা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে কি যে আগুন লাগিয়ে দিল। আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা, সেটাই বলতাম, বাংলা সিনেমা আরেকটা স্টার হিরোইন পেয়ে গেল। অসম্ভব ভালো অভিনয় করেছে সাবিলা, এবং ইনশাল্লাহ ইন ফিউচারও আমরা একসাথে কাজ করব। আমি বলবো আমি আলফা এর কথা, যারা প্রডিউস করেছেন এই ফিল্মটা, এবং অবশ্যই রায়হান রাফি, যার সাথে কাজ না করলে আসলে বুঝতে পারতাম না যে মানুষটা আসলে তার ছবিটাকে কতটা ভালোবাসে। এইটা আমি বলবো রাফি সম্পর্কে। এবং আমাদের যে টিম ছিল, আমাদের এন্টায়ার টিম, আসলে আমাদের আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম, এবং আমি স্পেশালি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন যে ধন্যবাদ দিচ্ছি, তা না, আসলে সব খুব স্ট্রং সবাই, সব ঠিকঠাক মানুষ যখন একটি টিমে কাজ করে তখন ছবিটা আসলে ভালো হতে বাধ্য। এবং আমাদের যে সিনেমাটোগ্রাফি টিম ছিল দুর্দান্ত, সেটা নিশ্চয়ই আপনারা ঝলক বুঝতে পেরেছেন এর ভেতরেই। আর এবং আমাদের যে শিল্পীরা সবাই ছিলেন, আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছে আবার অনেকদিন পরে, যার হাত দিয়ে আসলে আমার কাজ শুরু হয়েছিল। তারপরে আরো রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রাকায়েত ভাই আছেন, সুব্রতাদা আছেন, লাবলু ভাই আছেন, আমাদের রোজি আপা ছিলেন। সব এত গুণী মানুষের সঙ্গে আসলে কাজ করলে না, সব কাজ এমনিতেই ভালো হয়ে যায়। আর আমি আলাদা করে সাবিলাকে আমি সরাসরি পাইনি, একটু বলেই দিলাম, আমার দুর্দান্ত লেগেছে ওর প্রেজেন্স, এবং আমি মুখে আছি, আমি কখন ওকে বড় পর্দায় আসলে নতুন করে দেখবো। আর সব শেষে সাকিবের কথা আসলে কি বলবো, আমি যখন 12 বছর আগে কাজ করেছিলাম, তখনও আমি দেখেছি যে একটা মানুষ, আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে। লক্ষ্মী ছেলে কেন বলবো, ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্য লক্ষ্মী, দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী। ও আসলে একটা লক্ষ্মী ছেলে। ও যখন কাজ করে, ও যে কত পরিশ্রমী, ও যে কেমন করে কাজ করে, এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ, একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয়ের জায়গাটা, আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন, আমার আর বলবার কিছু না। বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার, মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার। থ্যাংক ইউ শাকিব, থ্যাংক ইউ সো মাচ। মানে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি। আর সবশেষে থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই আমাদের ছবিটিকে একটা অন্য জায়গায় পৌঁছে দিবেন। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ চোরকি, থ্যাংক ইউ সো মাচ। ক্যামিও জিনিসটা হলো চমক, তো এটা তো চমকই, আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে। এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো, কারণ আপনারা অনেক কিছুই, আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন না, তো আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না, কেউই না থাকতে পারে, কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাফি ভাই নাই কেন। আমি কিন্তু একবারও বলি নাই আছে। যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায়, যিশু থাকছেন, এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন। তো আপনি এত আশা করেন না, কেউই না থাকতে পারে। তো আমি বলছি আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনো, তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন। আমি বলবো যে এটা তো চমক হলে গিয়ে দেখলেই ভালো লাগে আসলে, কিন্তু আপনারা যদি আগেই বলে দেন এই চমক থাকছেন, তখন যদি না থাকে দর্শক কষ্ট পায়, আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে। তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না, আমরা কে আছেন সিনেমাটা দেখেন, একটা দিন বাকি আছে, তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। বিশ্বাস করেন সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি, আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই সিনেমাটা আসলে। থ্যাংক ইউ। আমাদের আসলে এবার প্রথম থেকেই
প্ল্যান ছিল যে আমরা চেষ্টা করব 100% বাংলাদেশে আর্টিস্ট নিয়ে কাজ করতে, এবং 100% শুটিং যদি বাংলাদেশে করতে পারি, কিন্তু 100% একদমই করা যায় না আসলে, কারণ গল্পের কারণে। কিন্তু আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা অনেক ডিফিকাল্ট। কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শুট করেন না কেন, কিন্তু হাজার হাজার মানুষ আপনি কিভাবে ট্যাকেল দিবেন? আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই, এক একটা দেশ এলাকায় যাই, এবং ওই জায়গাটাকে আমরা, ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি। আমরা যখন রাজশাহীতে গেলাম, মানে আমরা মানুষকে কোনোভাবে কাভার দিতে পারছি না। আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন 66 থেকে 70-80 জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে। তো আপনারা আবার নিজেরাই বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে, কিন্তু আবার বলুন বাংলাদেশ শুট করা ডিফিকাল্ট এত বড় স্টারকে নিয়ে। ঝামেলা যেটা হয়, অন্য দেশে ফিল্ম সিটি থাকে, আপনার যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারের, তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না। কিন্তু আমাদের দেশে করার নেই, আমাদের কিছু করার নেই, আমাদের ছোট্ট একটা এফডিসি আছে, ওখানে আমরা যতটুকু পারি করি। বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায়, এবং আমি ওই যে বললাম শুরুতেই, আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। কেউ বলতে পারবে না এটা এফডিসিতে শুটিং করা, কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা, এবং আপনারাও বলতে পারবে না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে। বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা। তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই। উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা, তো উনি খালি বললো যে এটা রিস্ক হয়ে যায় কিন্তু আমি করব। তো সাকিব ভাইকে ধন্যবাদ, উনি যদি এগ্রি না করতো এটা হতো না। এবং আমার প্রোডাকশন টিম, আমার প্রডিউসার, আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এই একটা সিনেমা করব এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশের সবাই থাকবে এবং বাংলাদেশে আর্টিস্টরা থাকবে। এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সব আর্টিস্ট বাংলাদেশি। তো এই জন্য আমরা চাই আপনারা এটাতে খুশি হবেন। এবং আমি লিচুর বাগান নিয়ে কথা বলে ফেলতে চাই, কারণ অনেক আমরা অনুষ্ঠানটা বড় করতে চাই না। যদি এই প্রশ্নটা আসেনি, প্রশ্নটা আসবে আগেই বলে দিতে চাই। দেখেন আমরা চাইলে পারতাম, আমি আমার কেরিয়ারে যদি গ্রাম দেখি, আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন্দু, এটা গ্রামের ছবি বানাইছি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই। নর্মালি যেটা হয়, একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে, আরেকটা গ্রামের ছবি বানায়, এরকমই হয় আসলে। আমি তারপরে অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি। আমি একটা ফুটবলের ছবি বানিয়েছি, আমি যখন পরাণ বানালাম প্রেমের ছবি, আমি কিন্তু এরপর আরেকটা রিয়েল স্টোরি বানাতে পারতাম, এরকম ত্রিপুট মানে পরাণ, অথবা এরপর বানাতাম হৃদয়, এরকম একটা কিছু বানাতে পারতাম, সবাই যেটা করে আসলে। আমি এরপরে সুড়ঙ্গ বানালাম, অন্য ধরনের একটা ছবি। সুড়ঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয়। আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও বলি নেই লিচুর বাগানে একটা আইটেম সং। আপনারা সবাই ধারণা করে নিয়েছেন এটা আইটেম সং। প্রথম কথা, এটা একটা রোমান্টিক গান। রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না, এটা কিন্তু রোমান্টিক গান, এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সং। আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের কষ্ট কেন দুষ্টু কোকিলের মতো হলো না, কেন কিছু মানুষের, যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে, বাট আমি তোকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান, যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশে শুট করেছি, বাংলাদেশের জিনিসটাকে এমন। এখন দেখেন, আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম, ভিজুয়ালি ভালো লাগতো না। আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি যেন এটা সব জায়গায়, আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে, দেশের বাইরে থেকে, এবং অনেক মানুষ পছন্দ করছে। তো যাই হোক, অনেকের ধারণা, আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না, আমাদের সিনেমার আইটেম সং নাই। এটা আসলে একটা বাংলাদেশি সং, এটা 100% দেশি সং। তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানে, সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে, যেই গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোর্শন শুরু হয়ে যাবে। তো একটু নতুন, এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে, বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে, রেকর্ড সব ভেঙে দিছে। তো এটা হলো দুষ্টু কোকিলের গল্প, আমি বলে নিলাম। তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি কাজ করার জন্য, বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য, এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে। তো সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাপোর্ট করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে শুটিং করতে চাই, বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই। যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে, আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই, আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টদের জন্য, তারা কোথায় বসবে, আউটডোরে গেলে ওয়াশরুম নাই। তো আমরা অনেক বিপদে, অনেক কষ্ট করে শ্যুটটা করি, এভাবে শ্যুট পসিবল হয় না। আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশনের সেই ফ্যাসিলিটি নাই, শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা। অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয়, অনেক কিছু হয়, আমাদের দেশে নাই। আমরা এয়ারপোর্ট শুটিং করতে গেলে এয়ারপোর্ট পাই না পারমিশন,
অনেক জটিলতা হয়, আমাদের প্লেনে শুটিং করা যায় না, ট্রেনে শুটিং করা যায় না, তো অনেক ডিফিকাল্ট আমাদের শুটিং করা। আপনারা যদি এগুলো নিয়ে একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয়, আমাদের যেন সেট বানানোর জায়গা থাকে, আমাদের যেন পারমিশন গুলো দেয়, তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সাবিনা নূরের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আগেই বলেছিলাম যে আমার ইচ্ছা ছিল এবং এবার এই ইচ্ছাটা পূরণ হলো যে মেগাস্টার শাকিব খানের সাথে ফাইনালি সিনেমাটা করা হলো। আর আমার সবসময় ইচ্ছা থাকে ভালো কাজ করা, ভালো মানের কাজ করা। আর সেই সাথে যেহেতু শাকিব ভাই বলেই দিল যে ভবিষ্যতে একটা সুযোগ আছে আবার কাজ হওয়ার, তাহলে তো আর মানে আর কোনো কিছুই বলার নাই বোধ হয়। থ্যাংক ইউ। পরের প্রশ্ন। শুভ সন্ধ্যা, আমি জাহিদুর রহমান, এনটিভির বিশেষ প্রতিনিধি। সাকিব ভাই, আপনাকে শুভেচ্ছা। আর আপনি মানে আসলে ঈদে হল মালিকরা মুখিয়ে থাকে। আমার যে অবজারভেশন, গত ঈদে আমি যেটা দেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে হল মালিক সমিতির তথ্য মতে প্রায় 80টার মতো হল সচল আছে, তার মধ্যে প্রায় 20টা হলে নিয়মিত পুরনো ছবি দিয়ে তারা চলে। আর এই লোকগুলো সহ এই হল সংশ্লিষ্টরা তাকিয়ে থাকে আপনার ছবি কবে রিলিজ হবে। আমার যেটা দেখার যে মাঠ পর্যায়ে গেলে গ্রামের আনাচে কানাচে তারা মানে খুব মিস করে যে আমরা ধরেন পীরগাছার একটা লোক কিংবা পঞ্চগড়ের একটা লোক, তাকে জেলা শহরে যেতে হয় আপনার ছবি দেখতে। আমাদের দেশে যেমন হলগুলো ছিল যে ইচ্ছে থাকলেও তারা দূরে গিয়ে যেতে পারে না, এই যে অবস্থা, এবং দিন দিন হলগুলো কমে যাচ্ছে। তারপরে আপনাদের যে কটা মাল্টিপ্লেক্স থাকে, কদিন আগে আমরা দেখলাম যে হুঙ্কার দেওয়া হলো যে আপনারা শেয়ারিং নিয়ে, সেখানেও দেখলাম যে আর একটা বাধা বিপত্তি। সুতরাং আমাদের প্রযোজকরাও যদি মুনাফা তুলতে না পারেন তাহলে আর এরকম ছবি আসবেই বা কি করে। আমার প্রশ্ন হলো যে আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে অন্তত হল বাড়ানোর ব্যাপারে? আপনি অনেক কিছুই করছেন চলচ্চিত্রের জন্য। আর রাফি ভাইয়ের সাথে আপনার নেক্সট পরিকল্পনা কি? ধন্যবাদ। থ্যাংক ইউ। হল আসলে আমরা তো সবসময় চেয়েছি যে হলের সংখ্যা বাড়ুক। একবার সিনেমা হলের সহজ শর্তে লোন দেওয়ার একটা প্রকল্প চালু হয়েছিল, মেবি সেটা এখন আবার বন্ধ আছে। বাট আমার মনে হয় যে সেই বিষয়টা সরকারের এগিয়ে আসতে হবে, সেই সহজ শর্তে লোন দেয়া, তারপর এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া। স্পেশালি হলের যে ব্যাপারটা আছে, হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার, খুব সহজ শর্তে দেয়া দরকার, এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে। একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল, এই সহজ শর্তে লোনটা দিয়ে তখন কিন্তু আমি শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল। ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম, ফাইন আমি যে কটা পারি, যতটুকু পারি কিছু সিনেমা হল বানানোর। সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকেই আবার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায়, মানুষ যে এই যে বিনোদন চায়, আমরা গতবারও যেমন দেখেছি, ইনশাল্লাহ এবারও দেখবো। মিডনাইট শো গতবারও দেখেছি, গত ঈদেও। ইনশাল্লাহ এবারও মিডনাইট শো আমরা দেখতে পাবো, এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিডনাইট শো চলবে। তো মানুষ যে দেখতে চায় সিনেমা, সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টের এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম হাসনাত জুবায়ের, আমি কাজ করি বাংলা ভিশনে। আমার দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে রাফি ভাইয়ের কাছে এবং সেকেন্ড প্রশ্নটা জয়াপার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, রাফি ভাই, তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকটা মুক্তি পেয়েছে সেটার একটা ট্র্যাক বা একটা অংশ সালমান খানের একটা গানের সঙ্গে কিছুটা মিল আছে, এটা কি কাকতালীয় নাকি ইন্সপায়ার, একটু বল। আর জয়াপার কাছে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার বড় একটা অডিয়েন্স হচ্ছে কলকাতাতে আছে, পশ্চিমবঙ্গে আছে, সেই জায়গাতে আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশের সিনেমাগুলো পশ্চিমবঙ্গে খুব বেশি আসলে বাণিজ্যিকভাবে সফলতা পায় না। এবার কি আসলে সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে আপনার অডিয়েন্স গুলোকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এই সিনেমাটা, বাংলাদেশের সিনেমাটাকে একটু তাদের কাছে পৌঁছে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে কিনা? ধন্যবাদ আপনার। আমি গানটা আবার শুনবো, শুনে দেখবো এরকম কোনো মিল পাওয়া যায় কিনা।
তো চেষ্টা করবো শোনার জন্য। থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আমি আমি একজন আরেকটি প্রশ্ন আছে, এক্সকিউজ মি। হ্যাঁ, থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গে আসলে এটা তো নীতি নির্ধারকেরা বেশি বলতে পারবে কেন দেখা যায় না, কেন দেখা যায়। এটা তো আসলেই দুঃখজনক। আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখুক, আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখুক। শুধুমাত্র তাণ্ডব নয়, মানে আমার আরো অনেক, আমি যেমন ডুব সাঁতার করেছি শাকিল ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, সেটা ছিল, সরি ডুব সাঁতার তো না, আমার করেছি পেয়ারা সুবাস। তো সেটাও আমি দেখাতে পারিনি। তো এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি অবশ্যই চাই, বিশেষ করে তাণ্ডবের কথা বলবো। আর এজন্যই বলবো যে ভীষণ, একটু বলেই দিই, গল্প নির্ভর ছবি। এই ছবির আরেকজন হিরো কিন্তু গল্প। হ্যাঁ, আমরা জানি যে স্ক্রিপ্ট হলো মাদার অফ দ্য ফিল্ম, যদি আমরা সেভাবে ভাবি। অসম্ভব স্ট্রং একটা গল্পের একটি ছবি আপনারা দেখতে যাচ্ছেন, যেটার সঙ্গে আসলে যে সেই সালমান খানের ছবি বা এটার ছবি ওটার ছবি গল্পের ছবি অনেক কিছুর যতই মিল খুঁজবার চেষ্টা করেন সেটা কোনো দিক দিয়ে আমার মনে হয় না আপনারা পাবেন। হয়তো আপাত দৃষ্টিতে লুক অ্যান্ড ফিল মনে হতে পারে, কিন্তু আসলে পাওয়া যাবে না। আর আমি চাইবো অবশ্যই আমার ছবি অবশ্যই হলে গিয়ে দেখুক। ইতোমধ্যেই আমি খুব ভালো বাজ পাচ্ছি, আমার পশ্চিমবাংলা দর্শকেরা বলছেন যে আমরা দেখতে চাই ছবিটি। এটা নিশ্চয়ই যেহেতু শাকিল ভাই সামনে আছেন, উনি উদ্যোগ নিলে নিশ্চয়ই উনি এটা করতে পারবেন যেন বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে। আমি আশাবাদী। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট প্রশ্ন। আমি সুলতানা হিমু বলছি চ্যানেল আই থেকে। আমার প্রশ্ন হচ্ছে আফজাল স্যারের কাছে। প্রথমেই তার কাছে জানতে চাই এই সিনেমায় আসলে আপনাকে আমরা কিভাবে পাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন একটু আগে যে আপনি খুবই বিশ্বাস করেন রায়হান রাফিকে এবং সে যেভাবে বলেছে আপনি সেভাবেই কাজটা করেছেন। তো আপনার রিসেন্ট যে ছবিগুলো সেগুলো আমরা যখন দেখেছি সেখানে আপনার ক্যারেক্টারগুলোর যে জনরা ছিল সেটা একটু ক্রাইম থ্রিলার বা একটু ভায়োলেন্ট। তো ওগুলোকে যদি বিচার করি তবে এই সিনেমায় যে ক্যারেক্টারটা আপনি করেছেন সেই ক্যারেক্টারটাতে ইন করতে আসলে আপনার কি কোনো সহজ হয়েছে নাকি এটার জন্য আপনার আলাদা করে আপনি নিজ থেকে কোনো প্রস্তুতি নিয়েছিলেন? থ্যাংক ইউ। আপনার প্রশ্ন যদি আমি বুঝে থাকি আমাকে কিভাবে দেখা যাবে এই সিনেমায়, তো সেটা তো আমি বলবো না, কারণ আমি চাই আপনি পয়সা খরচ করেন। ধন্যবাদ। আপনার আমি আসলে হয়তো খেয়াল করলে দেখে থাকবেন, আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিজে ভাঙতে চাই। চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম হয়, কোনো সিনেমার সাথে যেন কোনো সিনেমার মিল খুঁজে না পাওয়া যায়। আর এখনো তো তাণ্ডবের লুকেই আছি, চুল কেটে ফেলেছি, বারবার গিয়ে এই ট্রিম করতে হচ্ছে। তো আমার বিশ্বাস সবকিছু মিলে তাণ্ডব একটা স্ট্রং গল্পের ছবি, তাণ্ডব একটা ওয়েল মেকিং এর ছবি, তাণ্ডব অনেক গুণী অভিনেতার অভিনয় সমৃদ্ধ ছবি, এবং তাণ্ডব যে টেকনিশিয়ান টিম আছে তারা মন দিয়ে কঠোর পরিশ্রম করে তাণ্ডব করেছে, এবং আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব ঘটাবে। আমি সুমনা সুমি বলছিলাম ৭১ টিভি থেকে। সাকিব ভাই আপনার কাছে জানতে চাইবো যে অ্যানিমেশনে বুঁদ হয়ে যাওয়া একটা প্রজন্মকে আপনি হলমুখী করেছেন। আপনাকে সবসময় আমরা খুব ফাইটিং এ দেখতে পছন্দ করছি, দেখছি। আপনার কি কোনো চিন্তা আছে যে ভিন্ন ধারার কোনো চলচ্চিত্রে আপনি অভিনয় করতে চান, বা রাফি ভাই আছেন যেখানে ফাইটিং এর বাইরেও আপনি যেহেতু নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, নতুন ভাবে আমাদের কিছু উপহার দেওয়ার চিন্তা করেছেন কিনা? এই প্রশ্নের উত্তরটা আসলে আমার মনে হয় যে আর একদিন পরেই সবাই পেয়ে যাবে।
আমি আর দুটো প্রশ্ন নেব, মাঝে একজন যে আগে দাঁড়িয়েছিলেন, রাইট, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা হচ্ছে রাফি ভাইয়ের কাছে। আমি হচ্ছে সুদীপ, আমি কাজ করছি দৈনিক গ্রামীণ দর্পণে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে রাফি ভাইয়ের কাছে, যে রাফি ভাই, আপনার একটা তুফান মুভির ইন্টারভিউ আমরা দেখেছিলাম, আপনি বলেছিলেন যে তুফানের সেটে আপনি শাকিব ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন, যেরকম আপনারা খাচ্ছেন কিন্তু শাকিব ভাই খাচ্ছে না, কারণ তাকে ডায়েটে থাকতে হবে, সে শুধু বাদাম খাচ্ছে। তো এই যে এই তাণ্ডব মুভির সেটে এরকম কোনো শাকিব ভাইয়ের কোনো মেমোরিজ আছে কিনা? আর শাকিব ভাইকে প্রবাস থেকে অনেক অনেক তার যারা ফ্যান আছে তাকে ভীষণ ভালোবাসে, তারা আমাকে বলে ভাইয়া কখনো যদি শাকিব ভাইয়ের সামনে যান আপনি আমাদের এই ভালোবাসার কথাটা শাকিব ভাইকে জানাবেন। তো ভাইয়া যদি কিছু বলতেন। থ্যাংক ইউ। সাকিব ভাইয়ের সাথে উনি এমন একজন আর্টিস্ট, সত্যি কথা বলতেছি, এটা আমরা যারা কাজ করেছেন, যে কোনো ডিরেক্টর কাজ করলে ওনার প্রেমে পড়ে যাবে, এটা স্বাভাবিক। উনি এমন ভাবে আসলে একটা ডিরেক্টরের স্বপ্নকে বাস্তবায়ন করেন, একটা ডিরেক্টরকে বিশ্বাস করেন। এবং আমি এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি, কারণ আমার সময়টা খুব অল্প ছিল। তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাইয়া শুটিংটাকে প্যাক আপ করে দিব? বললো না না, শুটিংটা করি। তো এই সময়ে এসে এত কেরিয়ারের 26 বছর, এত এত সম্মান, এত এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবাই কাছে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলের পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি উনি একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো এটা করবো। মানে ওনাকে আমি আটকাই দিতে যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো, রাত হয়ে গেছে। এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি অনেকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে বা সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম 2টা সিনেমা, মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে। একজন কেউ বলতে পারবে না যে একদিন ভাইয়া 5 মিনিট পর সেটে আসছে। একটা এত বড় দিন স্টার, যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে। এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দিই নাই, আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে। উনি কোনোদিন আপনারা সবচেয়ে বড় যে হিট যে জিনিসটা আছে, যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন সিনেমাতে, সবাই এটা পছন্দ করেছেন। তো প্রথম দিন ভাইয়া শুটিং এ আসলো, আমি বললাম ভাইয়া আপনারা কাজ করেন, আপনি একটু নাচেন, নেচে নেচে মানুষকে মারেন। উনি আমাকে প্রশ্ন যদি করতো, আমার কাছে কিন্তু উত্তর ছিল না তখনও, আমি কেন নাচতে বলতেছি। আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক। কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি, এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা, এবং যখন উনি এটা ঘটাইলো, উনি তো সাকিব খান, উনি যখন নাচতেছে এটা ওইরকম ওরাই মনে হচ্ছে, এটা আমরা নাচলে এটা হবে না, হাস্যকর লাগবে। উনি একটা এমন ভাবে জিনিসটা করলো, এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল। এবং যারা এডিট করতে সিনেমা, তারা বললো এটা কেমনে সম্ভব, এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স। তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে। এবং আফজল ভাই একটা কথা বললো, এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন। এই আমি জানি না, আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে, আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনের অভিনয় জীবনের বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব, আমার মনে হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জয়ার থেকে কথা ধার করে নিয়ে শুরু করি। সাকিব একটা লক্ষ্মী ছেলে। সাকিব খান বলে একজন সিনেমার নায়ক, আমি নিজে জানতাম না যে, আমি অভিনয় করি কিন্তু নিজে জানতাম না যে 200-র অধিক সিনেমা এসে অভিনয় করেছে। আমি সাকিব খানের প্রথম ছবি দেখি শিকারী। এর আগে টেলিভিশনে গান টান গাইলে এক ঝলক দেখতাম, দেখার আগ্রহ খুব একটা হওয়ার মতো ছিল না। কিন্তু শিকারী দেখবার পর আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয়েছিলাম। এবং সেটার কারণটা হচ্ছে কি, একটা মানুষের কতটা অর্জন করার ক্ষমতা থাকলে 200 ছবির পর নিজেকে বদলানো যায়। আমরা যারা অভিনয় করি তারা এক ধরনের অভিনয় করতে করতে আমাদের নিজেদেরকে কিন্তু আর বদলাতে পারি না। কিন্তু 200 ছবির পর সাকিবের অভিনয় যখন আমি মুগ্ধ হয়ে দেখতে বাধ্য হই, তখন মনে হয় সামনে আরো অনেক কিছু আছে।
এবং আপনারাও জেনেছেন গত কয়েক বছরে এই লক্ষ্মী ছেলে অনেক কিছু করে যাচ্ছে। লক্ষ্মী মানে জয়া বলতে চেয়েছে লক্ষ্মী মন্ত, যে পয়সা ঘরে আনে সেও লক্ষ্মী। আর অভিনেতা হিসেবে আমি তাকে লক্ষ্মী বলবো এই কারণে, অভিনয়টা আমি এই ছবিতে করতে চাইনি, আমাকে রায়হান রাফি জোর করে করিয়েছে এবং সেটা করে আমার লাভ হয়েছে, সেটা আমি পরে বলছি। আমি একটা কাজ করতে যেয়ে চারপাশে সবকিছু দেখতে ভালোবাসি। আমি মনে করি জীবনে নতুন কিছু যোগ হয়, আপনি চারপাশের মানুষদের দেখছেন, সেই দেখা থেকে আপনি নতুন জীবন পান, আপনার ভেতরে নতুন জিজ্ঞাসার জন্ম হয় এবং আপনি উত্তরও খুঁজে পান। সাকিব যে লক্ষ্মী ছেলে সেটা কিভাবে মনে হলো আমার? আমরা কিন্তু অধিকাংশ এই ছবিতে যারা অভিনয় করেছি প্রত্যেকে টেলিভিশন বা মঞ্চের নিয়মিত অভিনেতা। আমাদের কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হতে হয়। আমরা যখন স্টুডিওতে তাণ্ডবের শুটিং এ রয়েছি, আমি চারদিকের আয়োজন দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, এটাকে আমার দেশ। আমি যখন রায়হান রফিকে দেখছি, একজন নির্দেশক কি এইভাবে কাজ করেন? একটা টিমকে দেখছি, এরকম ভাবে কাজ হয়। আমি কাজ করতে চাইনি, যদি না করতাম এগুলো সব মিস করতাম, আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তৈরি হতো না। আর সবচেয়ে অবাক হয়ে দেখেছি, ওই যে 200 ছবির অভিনেতা কেমন ছিলেন আমি জানি না, কারণ আমি দেখিনি, কিন্তু আমি স্টুডিওতে দেখছি কোনো মুহূর্তে কোনো দিকে তার মন নেই, তার সংলাপ এবং সে কি করবে এটা করার চেষ্টা করছে। এটাই তো লক্ষ্মী ছেলে। রায়হান রাফি সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যখন থেকে সে ছবি করছে আমি শুনেছি, কাগজে পড়েছি যে মাদ্রাসা থেকে এসছে, কিন্তু একটা মানুষ তার ভাবনা চিন্তার এত বদল ঘটাতে পারে সেটা অবিশ্বাস্য যদি চোখে না দেখা যায়। যারা ছবি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তার যে অভিযাত্রা সেটি ক্রমশই খুব শক্তিশালী। একটু আগে কথা হচ্ছিল না যে মৌ বলছিল বা শাকিল বলছিল যে কোটির ঘর ছাড়াতে পারবে কিনা, আগের ছবিগুলোকে ছাড়িয়ে যেতে পারবে কিনা। আমি একজন অভিনেতা হিসেবে যেটা মনে করি, কোটির চেয়ে বড় কোটি হচ্ছে তুমি আগের চেয়ে কতটা শক্তিধর হয়ে মানুষের সামনে এসে দাঁড়াতে পারলে। আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রে তাণ্ডব ঘটিয়ে দেবে। আমি এই ছবিতে অভিনয় করেছি বলে বলছি না, আমি এই ছবির নির্মাণ দেখেছি, আমি এই ছবির প্রত্যেকটি শিল্পীর অভিনয় আলাদা করে দেখেছি, এই ছবির চিত্রনাট্য ভালো করে খেয়াল করেছি। আগে কোনো ছবিতে সবকিছু এত সুন্দরভাবে হয়ে উঠতে পারেনি। বাণিজ্যিক ছবি এরকম দুর্দান্ত হতে পারে বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয়নি। আর আমরা একটা কথা বলি, মারপিটের ছবি, এটা যে কোন ঘরানার ছবি দর্শক দেখলে ঠিক ঠাউর করতে পারবেন না যে কি হতে চলেছে। কোনো কিছুই কিন্তু আপনি পূর্ব থেকে ধারণা করতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত। এটা কি সবচেয়ে বড় ব্যাপার না? যে দেশ ভালোবাসেন তিনি সবচেয়ে খুশি হবেন এই কথাটা ভেবে যে দেশে একটা চলচ্চিত্র তৈরি হয়েছে যা আমাদের ছবির সকল মানকে ছাড়িয়ে দিয়ে নতুন একটা জায়গায় দাঁড়াবে। আমি কথা একটু বেশি বললাম এই কারণে, আমি বলে নিয়েছি আমি অভিনয় করতে চাইনি, আমি করতে গিয়ে মনে হয়েছে জীবনের একটা বড় অভিজ্ঞতার সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি।
জয়াকে আপনারা আগে বহুভাবে দেখেছেন, জয়াকে নতুন ভাবে দেখবেন। সাবিলা নূরের কোনো অভিনয় আমি দেখিনি, টেলিভিশন আমি করি কিন্তু তার কোনো অভিনয় আমি দেখিনি। কিন্তু প্রথম যখন একটি স্থির চিত্রে সাকিব এবং সাবিলাকে দেখেছি, আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি খুবই অসাধারণ। আমরা যা দেখি আমাদের কিছু বিষয় মুখস্থ থাকে, মুখস্থের বাইরে যা কিছু হয় তা চমকে দেয়। সুতরাং আমি মনে করি এই জুটির একটা আলাদা চমক আসতে চলেছে। ইতিমধ্যে আপনারা লিচু বাগানের গান শুনেছেন এবং মুগ্ধ হওয়ার মতো সবকিছু এর মধ্যে রয়েছে। আমাকে অনেকে বলেছে যে বাংলা ছবির নাচ গানের মতো হয়নি। তার মানে হচ্ছে ইতিমধ্যে মানুষ বুঝে ফেলেছেন যে যা দেখেছেন তা নয়। তাহলে সবশেষে সাকিব তো এর আগে আরো 2-3টি ছবি করেছে, যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে। এই ছবিতে সে আলাদা, সাকিব খান নয়, একজন অভিনেতা। এটি আমার সবচেয়ে ভালো লেগেছে। ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। তাণ্ডব দেখুন, তাণ্ডব। আমিও আমার ফ্যানদের অনেক ভালোবাসি এবং আমি মন থেকে যে কাজটা করার চেষ্টা করি শুধুমাত্র কিন্তু আমার ফ্যানদের জন্য। আমি সেই সব মানুষদের বিশ্বাসের জন্য আমার কখনো টায়ার্ড লাগে না, যে এই মানুষগুলো আমাকে বিশ্বাস করে অন্ধের মতো সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই, ফার্স্ট শো থেকেই যে ছুটে যায়। এই যে উপচে পড়া মানুষ আমাকে বিশ্বাস করে যায়, এত ভালোবাসা দেয়, আমি সবসময়ই তাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। আমি আমার ফ্যানদের অনেক ভালোবাসি, সে দেশে থাক আর দেশের বাইরে থাক, দেশ বিদেশে যেখানেই যারা আছে, স্পেশালি প্রবাসীদের তো ভালোবাসি আমি, কারণ তারা দেশের জন্যই কাজ করে যায়। তো আমিও আপনাদের অনেক ভালোবাসি। আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে। থ্যাংক ইউ সবাইকে।